আসসালামু আলাইকুম। রোড টু আইএলটিএস আমি স্বাগত জানাচ্ছি রিজভি আহমেদ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব অ্যান্ড যে অ্যাসেসমেন্ট ক্লাসটি করব সেটি হচ্ছে আইএলটিএস লিসনিংয়ের নোট কমপ্লিশন। ইউজুয়ালি যেটা দেখা যায় লিসনিংয়ের নোট কমপ্লিশন খুবই রেগুলার একটা টপিক, যেই টপিকটা আপনি এক্সামের মধ্যে প্রায়ই পাবেন। সো এই নোট কমপ্লিশনটাকে খুবই সিরিয়াসলি নিতে হবে অ্যান্ড ডেফিনেটলি এটা নিয়ে আপনার কিছুটা কাজ করতে হবে। যদি আপনি এটা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো না জানেন, ইউল বি ডেফিনেটলি স্ট্রাগলিং when you do the IELTS listening this type of parts or this type of questions. So কথা না বাড়িয়ে আজকে শুরু করে দেই। You will hear a radio broadcast called Focus on the Arts. First, you have some time to look at questions 11 to 16 on page 4. টাস্কগুলো শুরু করার আগে আমরা একটু প্রশ্নটি দেখে নিই যে প্রশ্নের মধ্যে আমার কাছ থেকে কী জানতে চেয়েছে and আমাকে কী করতে হবে। সো আজকে আমাদের টপিক হচ্ছে দ্য ন্যাশনাল আর্ট সেন্টার। সো এখানে আমাকে কী করতে হবে? আমাকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ওয়েল নোন ফর। এটা কেন ওয়েল নোন ফর সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে বাই লিসনিং দ্য অডিও ক্লিপস। এরপর এখানে কিছু আইটেমস দেওয়া আছে, কমপ্লেক্স কনসিস্ট অফ। আইটেমসগুলোর মধ্যে আছে কনসার্ট রুম, থিয়েটার, সিনেমাস, আর্ট গ্যালারিজ, পাবলিক লাইব্রেরি, রেস্টুরেন্টস। অ্যান্ড এর পরেরটা কী হবে সেটা আমাকে বের করতে হবে। এরপর আমার প্রশ্নের মধ্যে আছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। 1940-তে এরিয়াটা ডিস্ট্রয় হয়েছিল বোমের মাধ্যমে। 1960-তে সেন্টার ওয়াজ কিছু একটা হবে। সো উই নিড টু ফাইন্ড আউট ফ্রম দেয়ার। অ্যান্ড এরপর হচ্ছে ইন ড্যাশ ওপেনড টু পাবলিক, কিছু একটা এখানে আপনাকে বের করতে হবে। ম্যানেজড বাই, কার দ্বারা এটা ম্যানেজ করা হয়, দ্য ন্যাশনাল আর্ট সেন্টারটা কার দ্বারা এটা কোঅপারেট করা হয়। অ্যান্ড এরপর হচ্ছে ওপেন, কতদিন এটা খোলা আছে, মানে বছরে। সো আমার এই কাজগুলো হচ্ছে আমাদের আজকের টাস্ক। সো আমরা প্রশ্নটা বুঝে নিলাম, এখন আমরা আস্তে আস্তে অডিও ক্লিপসে যাব অ্যান্ড ফাইন্ড আউট করব যে কোনটার অ্যান্সারটা কী হতে পারে। সো অ্যাসেসমেন্ট ক্লাস ইজ গেটিং রেডি ফর ইউ। Now listen carefully and answer questions 11 to 16. Hello, and welcome to Focus on the Arts. I'm your host, Dave Green, and this is your very own local radio program. সো আমরা এখানে এটা দিয়ে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এটা ওয়ান ওয়ে কনভারসেশন। সো আমাদেরকে খুব ভেরি কেয়ারফুল থাকতে হবে, বিকজ ওয়ান ওয়ে কনভারসেশনে আপনি যদি কোনো কারণে ডিস্ট্র্যাক্ট হন সেক্ষেত্রে আপনাকে কাম ব্যাক করাটা খুবই টাফ হয়ে যায়। টু ওয়ে কনভারসেশনে তাও একটা ওয়ে থাকে এডুকেটেড গেস করার, বাট ওয়ান ওয়ে কনভারসেশনে ইটস কোয়াইট টাফ টু ফাইন্ড ইউ ব্যাক ইন দ্য ট্র্যাক যদি আপনি কোনো কারণে মিস পয়েন্ট করেন। সো এই জন্য আপনাকে এটাতে খুবই কেয়ারফুল থাকতে হবে, বিকজ ইটস ওয়ান ওয়ে কনভারসেশন। সো লেটস মুভ অন। And this is your very own local radio program. Every Friday evening, we put the spotlight on different arts and culture facilities and look at the shows and events that are on offer in the coming week. And today, the focus is on the National Arts Centre. Now, if you don't already know it yourself, I'm sure you've all heard of it. It's famous throughout the world as one of the major venues for classical music. But did you know that it's actually much more than just a place to hear concerts? The centre itself is a huge complex that caters for a great range of arts. Definitely এটা একটা খুবই ট্রিকি টাইপস অফ কোয়েশন ছিল, অ্যান্ড ওয়ান অফ দ্য থিংস ইজ ইউ হ্যাভ টু নো সাম সিনোনিমস অফ ওয়েল নোন। সো এখানে কথাটা মেনশন করেছে স্পষ্টই যে ইটস ফেমাস ফর ক্লাসিক্যাল মিউজিক। সো এই কথাটা যখন মেনশন করেছে, ফেমাস অ্যান্ড ওয়েল নোন ইজ কোয়াইট সিমিলার টাইপ অফ ওয়ার্ড। সো আমি যদি এখানে স্পষ্ট করে অ্যান্সারটা বের করতে চাই, এটার অ্যান্সারটা হবে ক্লাসিক্যাল মিউজিক। তবে একটা জিনিস অবভিয়াসলি খেয়াল রাখবেন যে আপনাকে কতগুলো ওয়ার্ড লেখা অ্যালাউ করেছে। সো আমরা একটু প্রশ্নের মধ্যে দেখি যে এখানে আসলে কতগুলো ওয়ার্ড আপনার জন্য অ্যালাউ আছে। এখানে নো মোর দ্যান 3 ওয়ার্ডস আপনার জন্য অ্যালাউ আছে। সো মাথায় রাখবেন যে আপনার ওয়ার্ড লিমিট আপনি ক্রস করবেন না। যদি আপনি ওয়ার্ড লিমিট ক্রস করে ফেলেন সেক্ষেত্রে ইল বিন বিগ ট্রাবল, আপনার নাম্বারটা লুজ হবে। সো যেহেতু এখানে ক্লাসিক্যাল মিউজিক উইল বি দ্য রাইট অ্যান্সার, সো আমার 3 ওয়ার্ডস ক্রস করছে না। সো ডেফিনেটলি আমি এটা অ্যান্সার হিসেবে ক্লাসিক্যাল মিউজিক লিখব। সো আমার অ্যান্সার হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। সো আমরা মুভ অন করি। More than just a place to hear concerts. The centre itself is a huge complex that caters for a great range of arts. Under a single roof, it houses concert rooms, theatres, cinemas, art galleries, and a wonderful public library, as well as service facilities including 3 restaurants and a bookshop.
So, at any one time, the choice of entertainment there. এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে কমপ্লেক্সটার মধ্যে কী কী জিনিস আছে, এটা উনি ডিফারেন্ট ওয়েতে পড়লেও উনি ওয়ার্ডগুলো খুবই সুন্দর করে প্রোনাউন্স করেছে, এটা ব্রিটিশ অ্যাকসেন্ট ছিল। কনসার্ট রুম উনি মেনশন করেছে, থিয়েটার ব্রিটিশ অ্যাকসেন্টে স্বাভাবিকভাবেই এটার উচ্চারণটা থিয়েটার হয়ে থাকে। সিনেমাস স্পষ্টই মেনশন ছিল, আর্ট গ্যালারিও উনি মেনশন করেছে, পাবলিক লাইব্রেরিসের কথাও এসেছে। সো ব্যাক টু দ্য ট্র্যাক, এরপরে যে লাইনটা আসলো সেটা হচ্ছে উনি অনেকগুলো কথা বললেন রেস্টুরেন্টস নিয়ে। রেস্টুরেন্টস একটা ছিল না, তিনটা রেস্টুরেন্টস ছিল, অ্যান্ড উনি রেস্টুরেন্টস নিয়ে অনেকগুলো কথা বলেছে। এই কথাগুলো বলার পিছনে যে রিজনটা আপনার আইএলসের জন্য, সেটা হচ্ছে আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে, যে অনেকগুলো কথা বলছে, ইউল ফাইন্ড আউট আ ডিস্ট্রাকশন হিয়ার। সো এই কারণে যেটা হবে যে আপনার কনসেন্ট্রেশনটা লুজ হওয়ার চান্স থাকে, বাট ইজ নট এ ডিফিকাল্ট ওয়ান। রেস্টুরেন্টের পরে উনি স্পষ্ট করে একটা ওয়ার্ড মেনশন করেছে, যেটা হচ্ছে বুক শপ। উনি এরপর যতগুলো কথাই বলুক না কেন আপনি বুঝতেই পারছেন যে আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বুক শপ হবে। ডেফিনেটলি এটা একটা ওয়ার্ড হবে, বুক শপ, ঠিক আছে? সো ইউর রাইট অ্যান্সার উইল বি বুক শপ ফর 12. Including 3 restaurants and a bookshop. So, at any one time, the choice of entertainment there is simply enormous. So, how did they manage to build such a big arts complex right in the heart of the city? Well, the area was completely destroyed by bombs during the war in 1940. So the opportunity was taken to create that would be what they called the city's gift to the nation. Of course, it took a while for such a big project to get started, but it was planned in the 60s, built in the 70s, and eventually opened to the public in 1983. Well, it's quite interesting. যে জিনিসটা ছিল এখানে আপনি একটু মনোযোগ থাকা দরকার এই জায়গাটাতে, যে খুব দ্রুত এটাকে আপনার ভয়েস প্যাচটা ছিল। 1940-তে এরিয়াটা ডেস্ট্রয়েড হয়েছে বম, এই কথাটা স্পষ্টই উনি উল্লেখ করেছে, বাট উনি কিন্তু 60s-এর কথাটা খুব শর্টলি ফিনিশ করেছে অ্যান্ড 70s-এর দিকে মুভ অন করেছে। সো উনি যেটা বলেছে যে এটা 70s-এ কিছু একটা হয়েছিল, আমি এটা খেয়াল করতে পারিনি, বাট 60s-এর ব্যাপারটা আমার খুবই স্পষ্ট মনে আছে। উনি এটা বলেছে যে এই সেন্টারটা প্ল্যান করা হয়েছিল 60s-এ। আমার 70s-এ আসলে খেয়াল করাটা দরকার নাই, যেহেতু আমার অ্যান্সার প্রশ্নটা হচ্ছে 60s-এ। বাট এই জায়গায় আপনার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার কাজে আসবে সেটা হচ্ছে এডুকেটেড গেস। আপনার একটা এডুকেটেড গেস থাকতে হবে লিসনিংটা করার আগে, যে সেন্টার ওয়াজ ড্যাশ দেয়া আছে, সো এটা অ্যাকচুয়ালি কী হতে পারে। সো আমার এডুকেটেড গেস, এটা আমি করার আগেই আমি এটা থিঙ্ক করব যে এটা এডুকেটেড গেস যেটা হতে পারে সেটা হচ্ছে যে এটা একটা ভার্ব হবে, যেহেতু আগের লাইনটাতেও ভার্ব আছে, পরের লাইনটাতেও ভার্ব আছে, এই জায়গায় ভার্বটা মিসিং, সো এটা ডেফিনেটলি একটা ভার্ব হবে। অ্যান্ড সেন্টার ওয়াজ প্ল্যান্ড, এটা স্পষ্টই যা এডুকেটেড গেস করেছিলাম সেটাই অ্যান্সার ছিল। সো দ্য সেন্টার ওয়াজ প্ল্যান্ড, এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে প্ল্যান্ড, PLANNED। সো এটাই হচ্ছে আপনার রাইট অ্যান্সার। আগে পিছের কথাগুলো আপনি ডিস্ট্র্যাক্ট করার জন্য আপনাকে স্বাভাবিকভাবে বলবে। 70s-এ চলে আসার মানেই হচ্ছে আপনার অ্যান্সারটা 60s-এর মধ্যেই বলে দেওয়া হয়েছে। সো এইখানে আপনার কনসেন্ট্রেশনের পাশাপাশিও আপনার এডুকেটেড গেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা আরেকটু এডুকেটেড গেস করে যাই। এখন আমরা 14-তে আসি নাই, 14-এ আমরা এখন আসি নাই, আমরা আরেকটু এডুকেটেড গেস করে যাই। ইন দেয়া যখন আছে অ্যান্ড ওপেন টু পাবলিক যখন দেয়া আছে, প্রবলি আমি প্রশ্নটা দেখেই অডিওটা না শুনেই 14-এর অ্যান্সারটা থিঙ্ক করতে পারছি, যেটা কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে কোনো সাল হবে, যেটা কোনো একটা ডেটস টাইম, 1960 আছে, 1970s-এর কথা বলেছে, 1940s আছে, সেটা কোনো একটা ডেট বা টাইম বা একটা সাল হবে স্বাভাবিকভাবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করতে চাই আপনাকে, এই ধরনের প্রশ্নগুলোতে এডুকেটেড গেস করাটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে নোট কমপ্লিশন। এডুকেটেড গেস কাকে বলে, আমি বারবার এই শব্দটা মেনশন করছি। এটা এডুকেটেড গেস হচ্ছে এমন কিছু একটা যেটা হচ্ছে আপনি অডিও শোনার আগেই আন্দাজ করতে পারবেন যে এই ওয়ার্ডটা আসলে কী হতে পারে। সো এটাকে বলে যে এডুকেটেড গেস, যা আপনি অডিও শোনার আগেই ফাইন্ড আউট করতে পারছেন। সো এটা যদি আপনি আগে থেকে না করেন, এই ধরনের প্রশ্নে আপনি ভেরি ডিফিকাল্টি ফেস করবেন। সো আমরা এবার মুভ অন করি, আমরা 14-এর দিকে যাই। Of course, it took a while for such a big project to get started, but it was planned in the 60s, built in the 70s, and eventually opened to the public in 1983. Ever since then, it has proved to be a great success. Eventually is opened to the public in 1983. In British accent, এই কথাগুলো একটু জানতে হবে আপনাকে, যে ব্রিটিশরা সাউন্ডটা কীরকম করে। সো আপনি যেহেতু এটা ব্রিটিশ অ্যাকসেন্ট ছিল, 1983 এই কথাটা যিনি স্পিকার ছিলেন উনি এটা স্পষ্ট উল্লেখ করেছেন 1983। এখানে একটা জিনিস কেয়ারফুল থাকবেন,
ইউজুয়ালি যেটা হয় আমরা 1983-কে আমরা ইউজুয়ালি যেটা বলে থাকি সেটা হচ্ছে 1983, ঠিক আছে, বাট ইন ব্রিটিশ অ্যাকসেন্ট দ্য সাউন্ড উইল বি আইটি, সো 1983 মাথায় রাখবেন। এই আইটিটা আপনি শুনতে যদি অন্যরকম শোনেন, 1993 শুনে ফেলেন, তো আপনি ওখানে বসিয়ে দেবেন 1993। সো এই জায়গাটাতে আপনাকে ওদের অ্যাকসেন্টটাও জানতে হবে। অ্যাকসেন্ট নিয়ে আপনি আমার আগের ভিডিওগুলোতে ডিফারেন্স অফ অ্যাকসেন্ট নামে একটা ক্লাস আছে, ওখানে আমি ইলাবোরেটলি বলেছি যে অ্যাকসেন্টগুলো কেন ডিফারেন্স হয়। সো ওই জায়গা থেকে আমি আপনাকে অ্যাকসেন্ট নিয়ে অনেকগুলো অ্যাডভাইস দিয়েছি, আপনি ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। এর বাইরে আপনাকে এডুকেটেড গেস এবং আপনাকে এটার যে টিপস অ্যান্ড ট্রিক্সটা সেই জিনিসটাও আপনাকে জানতে হবে। সো মাথায় রাখবেন, দ্য অ্যান্সার উইল বি 1983. 83. Ever since then, it has proved to be a great success. It's not privately owned, like many arts centres, but is still in public hands. It's run by the City Council. Both our National Symphony Orchestra এখানে স্পষ্ট করে বলেছে ইটস রান বাই দ্য সিটি কাউন্সিল। সিটি কাউন্সিল উইল বি দ্য রাইট আনসার, বাট আপনি এখন বলতে পারেন যে ওরা তো জিজ্ঞেস করেছে ম্যানেজড বাই, সো ম্যানেজ অ্যান্ড রান ইজ কোয়াইট সিমিলার টাইপ অফ ওয়ার্ডস। সো এটা স্পষ্টভাবেই ক্লিয়ারলি ফাইন্ড আউট করা গেছে যে এটা সিটি কাউন্সিল দ্বারা রান করা হয়। সো এটা ডিফিকাল্ট হবে না আপনার জন্য যদি আপনি ম্যানেজের ভোকাবুলারিটা মানে সিনোনিমসটা আপনি যদি জানেন যে এটা রানও হতে পারে, আরও কিছু ওয়ার্ড থাকতে পারে লাইক অপারেটেড, ঠিক আছে, ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কড আউট, এই ধরনের সাউন্ডস থাকতে পারে। সো আপনাকে এটাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে অনেকগুলো শব্দের মাঝখান থেকে এটা যে কোনো সময় চলে আসতে পারে। সো এটা ডিফিকাল্ট হওয়ার কথা না যদি আপনি এটার ভোকাবুলারিটা জেনে সিনোনিমসটা জেনে থাকেন। সো লেটস ফাইন্ড আউট দ্য নেক্সট ওয়ান, 16। এটা আগে থেকেই বোঝাই যাচ্ছে যে এটা একটা ডেট হবে, মানে একটা নাম্বার হবে। আপনি নাম্বারের যদি সাউন্ডের উচ্চারণ যদি না জানেন তাহলে আপনি আবার এখানে একটা ডিফিকাল্টি ফেস করবেন। সো এইখানে আপনার ট্রিক্সের থেকেও সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে ওদের অ্যাকসেন্টটা ধরতে পারতে হবে। Theatre company were involved in the planning of the project, and they're now based there, giving regular performances every week. And as the centre is open 363 days of the year, there are plenty of performances to choose from. ওয়েল, এটা তুলনামূলক অনেক সহজ ছিল, স্পষ্টই বোঝা গেছে যে 363 ডেইজ এটা ওপেন থাকে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা হয়তো আপনার কাছে খুব সহজে অ্যান্সারটা চলে আসছে, বাট কখনো কখনো এমন হতে পারে যে এটাকে একটু ঘুরিয়ে বলতে পারে যে এটা এত তারিখে মানে 2007 সালে এটা 365 দিন খোলা ছিল, 2010 সালে এটা 364 দিন খোলা আছে, এবং 2022 সালে গিয়ে এটা এখন 300 দিন খোলা আছে। এখন আপনার প্রশ্ন যদি এই জিনিসটা থাকে যে এটা ওপেন আছে কত ডেইজ, যেটা আপনার অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে ওপেন ড্যাশ ডেইজ পার ইয়ার, এই কথাটার পাশে যদি নাও দেয়া থাকে তাহলে একটা জিনিস আপনাকে কেয়ারফুল থাকতে হবে। অনেকগুলো যদি আপনার ডে বলে থাকে যে 2005-এ কত ছিল, কতদিন খোলা ছিল, 2010-এ কতদিন খোলা ছিল। ভিডিওটি শেষ করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই অ্যাবাউট নোট কমপ্লিশন। নোট কমপ্লিশনে কিন্তু ভোকাবুলারি স্কিলসটাও ইম্পর্ট্যান্ট। আপনাকে দুটো জিনিস অবভিয়াসলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দ্য অ্যাকসেন্ট। নেটিভ অ্যাকসেন্টটা কমপ্লিটলি আমাদের অ্যাকসেন্টের তুলনায় পুরোটাই ডিফারেন্ট থাকে। সো ওই অ্যাকসেন্টটা আপনাকে ধরতে পারতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি স্কিলস। এইখানে আপনাকে নাম্বারিংগুলো ওরা কীভাবে প্রনাউন্স করছে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সো এই দুইটা জিনিস যদি আপনার ঠিক থাকে অ্যান্ড আপনি যদি এডুকেটেড গেস বা এই নিয়মে করতে পারেন, যেটা একটু আগে আমরা করে দেখিয়েছি, আশা করি নোট কমপ্লিশন আপনার খুব একটা সমস্যা হওয়ার কথা না। সবাইকে অনেক ধন্যবাদ।